নমস্কার প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন। আজকের বিষয়, আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে সোহেল তাজ কি বাংলাদেশের রাজনীতিতে আসতে চলেছেন? খবরটি কিন্তু বাতাসে খুব জোর ভাসছে। এই ভেসে ওঠার কারণ, আওয়ামী লীগের সর্বাধিনায়িকা শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন। কবে ফিরতে পারবেন তার কোনো স্থিরতা নেই। তার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি যুক্তরাষ্ট্রে আছেন। আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার পতনের জন্য যে গ্যাং অফ ফোর অর্থাৎ দুষ্ট চতুষ্টয়কে দায়ী করে থাকেন, তার অন্যতম হলেন স্বয়ং হাসিনা পুত্র সজীব। এই অভিযোগ একেবারে মিথ্যা নাও হতে পারে, তবে কতটা সত্যি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ আছে। যেহেতু সজীব ওয়াজেদ জয় মুখ্যত আমেরিকায় থাকতেন ও দলের নিত্য নৈমিত্তিক কাজের খবর খুব একটা রাখতেন না কিংবা তার সাথে থাকতেন না, তবে মায়ের মন্ত্রণাদাতা হিসেবে অবশ্যই তিনি ছিলেন। সেটা কতটা তার যোগ্যতার ভিত্তিতে এবং কতটা তার মায়ের পুত্র হওয়ার জন্য সেটা নিয়েও সন্দেহ। তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ আছে। মায়ের দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর তিনি মন্তব্য করেছিলেন, মা আর রাজনীতিতে ফিরবেন না। এই সময়ে ওই মন্তব্য করার কোনো দরকার ছিল না। এমনকি গত 2-3 দিন আগেও পর্যন্ত তিনি একটি সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের ভার দেশে কার উপরে আসবে, কিভাবে চলবে, সে ব্যাপারটা নিয়ে তিনি এখন কিছু ভাবছেন না। তো এই যে এর ফলে দলের নেতাকর্মীরা যারা শেখ হাসিনার এই দেশত্যাগ করবার ঘটনায় বাধ্য হয়ে দেশত্যাগ করবার ঘটনায় নিজেদের পরিত্যক্ত ও আক্রান্ত বোধ করছিলেন, তারা আরও ক্ষুব্ধ হন। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী সমর্থক, তারা বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ফিরে আসবেন ও দেশের শাসনভার নেবেন। কিন্তু তার জন্য আওয়ামী লীগের তো বেঁচে থাকা চাই, কারণ ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির বর্তমান মুখ্য নিয়ন্তা, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, তাদের অন্যতম নাহিদ ইসলাম, তিনি তো বলে বেড়াচ্ছেন চারদিকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা এবং নিষিদ্ধ করে দলটির ফেরার পথ বন্ধ করে দেওয়ার কথা বলছেন। এই সব ছাত্রদের দাবির পিছনে সায় আছে অবশ্য দেশের সেনাবাহিনীর, সবার না হলেও একটা বড় অংশের। বিকশিত গণতন্ত্রের দাবি তুলে আন্দোলন করা ছাত্রদের এই দাবি যে ফ্যাসিস্ট হাসিনার চেয়ে আরো বড় ফ্যাসিবাদী বার্তা বহন করে আনে, সেটা দেশের মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এই দাবি উঠলেও এই দাবি যে বাস্তবিত হবে সেটা কিন্তু অত সহজ নয়। আর একবার তাহলে রক্তগঙ্গা বয়ে যেতে পারে দেশে, কেননা আওয়ামী লীগ বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের রক্তে মিশে আছে। রক্তের সেই আবেগ যত দিন যাবে তত কিন্তু উদ্বেল হয়ে উঠবে। কিন্তু বাতিল হোক বা না হোক, আওয়ামী লীগকে বর্তমানের যে পরিস্থিতি, এই চিতাভস্মের মতো পরিস্থিতি থেকে পুনর্জীবন পেতে হলে দল হিসেবে রাস্তায় নামতে হবে, লড়াইয়ের মাধ্যমে শক্তি সঞ্চয় করতে হবে। তার জন্যে চাই সঠিক নেতৃত্ব, যে নেতৃত্ব
সেনাপতির ভূমিকা নিয়ে তার সৈন্য দলকে এগিয়ে নিয়ে যাবেন। কে দেবেন সেই নেতৃত্ব? এই নেতৃত্বের প্রশ্নে নাম উঠে আসছে সোহেল তাজের। সোহেল তাজ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল নক্ষত্র জনাব তাজউদ্দিন আহমেদের পুত্র। বাংলাদেশের বর্তমান ঐতিহ্য বিস্মৃতির দিনে, পুরনোকে ভেঙে ফেলার দিনে, মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার দিনে, ভুলিয়ে দেওয়ার দিনে তাজউদ্দিন আহমেদকে হয়তো অনেকের মনে নাও থাকতে পারে। তাই কয়েকটি মাত্র কথা বলবো তার সম্পর্কে। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। স্বাধীনতার পরে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর 1975 সালের 15ই আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরো 3 জন জাতীয় নেতার সঙ্গে তাকেও বন্দী করে রাখা হয় পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে বন্দী অবস্থায় কারাগারের মধ্যে 1975 সালের 3রা নভেম্বর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল কিলিংসের অভিযোগ তুলছে যারা, তাদের অনেকেই ছিলেন সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে। এসব পুরনো ইতিহাস আজকে হয়তো অনেকের মনে নেই, তাই মনে করিয়ে দিলাম। সোহেল তাজ হলেন এই তাজউদ্দিন সাহেবের 4 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ও একমাত্র পুত্র। এখন বয়স 54, উচ্চ শিক্ষিত, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার্স করেছেন আমেরিকা থেকে। 2001 সালে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে গাজীপুর 4 কেন্দ্র থেকে প্রথম সাংসদ ও মন্ত্রিত্ব লাভ করেছেন। 2008 সালে আবার সাংসদ হয়েছেন এবং সেবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন, কিন্তু মাত্র 5 মাসের মধ্যে 2009-এ মন্ত্রীপদ তিনি ত্যাগ করেন। 2012 সালে ছেড়ে দিতে চাইলেন সাংসদ পদত্যাগপত্র জমা করে চলে গেলেন আমেরিকা। শেখ হাসিনা গ্রহণ করলেন না সেই পদত্যাগপত্র। সম্প্রতি নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সোহেল তাজ বলেছেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন খুব কেঁদেছিলাম এই জন্যে যে আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি একটা বড় দায়িত্ব নিতে চলেছি। এই দায়িত্বটা কি আমি পালন করতে পারবো ঠিক করে? তাই যদি হবে তাহলে মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন, তাও মাত্র 5 মাসের মধ্যে? এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেছেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি, বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে, আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমার নির্দেশ যাতে তারা না মানেন। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল চলে যাওয়াই ভালো। এই সাক্ষাৎকারের এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝা যেতে পারে যে তিনি কিন্তু স্বাধীন চেতা এবং সৎ চিন্তা ভাবনা নিয়ে চলার যে নির্ভীকতা দরকার সেটা তার মধ্যে ছিল।
এই প্রসঙ্গে একটা আশ্চর্য ঘটনার কথা বলেন সোহেল তাজ। বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একদিন আমি ফোন করি প্রধানমন্ত্রী আমেরিকা থেকে, তিনি ফোন করেন শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে, এবং তার পদত্যাগপত্র, মানে সংসদ থেকে পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা জানতে চাইলে হাসিনাজি তার সরাসরি উত্তর না দিয়ে একটা গান গাইতে শুরু করেছিলেন। আমাদের মনে হচ্ছে সে গানটা হবে, এবং সম্ভবত ওই গানটাই তিনি গেয়েছিলেন, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না। আমি শুনে অবাক হয়ে গেলাম। সোহেল তাজ বলছেন, প্রধানমন্ত্রীর এই গানটা শুনে তিনি অবাক হয়ে গেলেন। এটার মানে কি? প্রধানমন্ত্রী কি তাকে ভয় দেখাচ্ছেন নাকি স্নেহ দেখাচ্ছেন? পরে তিনি বুঝেছেন এটা ভয় দেখানো নয়, হুমকিও নয়, এটা শেখ হাসিনা তাকে অত্যন্ত স্নেহ করেন বলেই বলেছেন। তিনি শুধু একটা উচ্চ গ্রামের, একটা উঁচু মানসিকতার একটা যুবক নন, তিনি তার সঙ্গে সঙ্গে তাজউদ্দিন আহমেদের পুত্র। এই কয়েকটি ঘটনা থেকে কি বুঝলেন সোহেল তাজ সম্পর্কে? অসম্ভব সৎ, আদর্শবান, দৃঢ়চেতা একজন মানুষ। রাজনীতি যার কাছে পেশা নয়, দেশ গঠনের একটা পথ মাত্র। দলীয় রাজনীতির সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে উঠে মানবতার গভীরতর দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু বিচার করার ও সেই বিষয়ে নিজের মতামত স্পষ্ট করে বলার মতো সৎ সাহস রাখেন এই মানুষটি। এমন একজন মানুষ হলেন সোহেল তাজ। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই, দুর্নীতি বিরোধী আন্দোলনে তার সমর্থন, রাজনীতিকে কোন দৃষ্টিতে তিনি দেখেন এবং দেখবেন, এই সমস্ত বিষয়ে তার মতামত জানিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিচ্ছেন কিনা সে প্রসঙ্গেও তাকে প্রশ্ন করা হয়েছে, তার উত্তর তিনি দিয়েছেন। সাক্ষাৎকারের ছোট্ট দুটো টুকরো অংশ পেশ করছি আপনাদের সামনে। প্রথম বিষয় হচ্ছে, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তিনি কোন দৃষ্টিতে দেখছেন? শুনুন তার উত্তর। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি। এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজে অগ্রসর হব। তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা। সো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে, তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, একটি দুর্নীতিমুক্ত, অনিয়মবিহীন একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে, গরিব ধনীর ভেদাভেদ থাকবে না, ন্যায় বিচার সবার জন্যই উন্মুক্ত থাকবে। সো তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে। সো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি, এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে। আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে, এবং আমি এটা না বললেই হয় না। 2008 সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো, তখন আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল, দিন বদলের সনদ। এই দিন বদলের সনদেই কিন্তু এই সকল কিছু, এই স্বপ্নটাকেই কিন্তু তুলে ধরা হয়েছিল, এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম, এবং যে আমাদের বাংলাদেশও এরকম সুন্দর হবে, একটা সোনার বাংলাদেশ হবে। সো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই, এবং এই যে একটি তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই
ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যেই স্বপ্ন, সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে। এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে। হ্যাঁ, দ্যাট মিনস অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস মাস্ট বি স্ট্রেংথেনড। এখানে সুশাসন বা আমরা যদি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথাচাড়া দিতে চাই ভবিষ্যতের পথে, তাহলে আমাদের সুশাসন হচ্ছে অনিবার্য, এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন। সো এই থিঙ্কিং গুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্কালীন সরকার পদক্ষেপগুলো নেবেন, এবং যা যা অন্যায় হয়েছে, যে সকল অনিয়ম হয়েছে, হত্যা, গুম সহ দুর্নীতি, হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে, এগুলো সমস্ত তদন্ত করতে হবে। দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং এর পাশাপাশি আমি বলতে চাই, নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয়, সেটাও কিন্তু শুনলেন। আপনি কি আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো শোনাই আপনাদের, শুনুন। ঐতিহাসিক দল আওয়ামী লীগ একটি আদর্শিক দল। আওয়ামী লীগের একটি আদর্শ আছে। আওয়ামী লীগ কিন্তু আদর্শিকভাবেই গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে। সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল, আদর্শিক রাজনৈতিক দল, এই দল আবারও সংগঠিত হবে, আবারও আমি চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে। এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না, আমি তো রাজনীতিতে নাই বর্তমানে, আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি। তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে, অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন, এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে। এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে, যারা নিগৃহীত, যারা উপেক্ষিত হয়েছে। আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক, তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক। আমি চাইবো যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয়, যাতে করে এখানে যেন কোনো ভূম্রজাল সৃষ্টি না হয়। প্রিয় দর্শক, কি বুঝলেন সোহেল তাজের এই উত্তর থেকে? তিনি সরাসরি হ্যাঁ যেমন বলেননি, নাও তেমন বলেননি। বলেছেন আওয়ামী লীগের সঙ্গে তার বাবা ও মায়ের যোগের কথা, তার নিজের হৃদয়ের টানের কথা। শেখ হাসিনাজি ভারতে বসে দলের পুনরুজ্জীবনের কথা অবশ্যই ভাবছেন। তিনি নিশ্চয়ই জানবেন সোহেল তাজের এই সাক্ষাৎকারের কথা। একটা সিদ্ধান্ত নিশ্চয়ই তিনি নেবেন। সময় হলে সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে, তখন আমরা সবাই জানতে পারব। তবে আমি ব্যক্তিগতভাবে সোহেল তাজ সম্পর্কে যতটা জানি, যতটা পড়াশুনো করেছি, তাতে আমার মনে হয়েছে সোহেল তাজের হাতে আওয়ামী লীগ পুনর্গঠনের দায়িত্ব এলে খুব শীঘ্রই আওয়ামী লীগ আবার তার সমহিমায় ফিরবে, পথ দেখাবে বাংলাদেশকে। এবং এবার অতীত থেকে শিক্ষা নিয়ে অতীতের যে ভুলগুলো হয়েছিল, কিছু অন্যায় নিশ্চয়ই হয়েছিল, তা অস্বীকার করার কোনো পথ নেই। সেই অন্যায়, সেই অন্ধকারগুলো দূর করে এবার সেই অন্ধকার থেকে শিক্ষা নিয়ে এবার নিরবিচ্ছিন্ন আলোর পথে এগিয়ে যাবে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যে দল জড়িয়ে আছে, যে দলের নাম, সেই দলটি আবার এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। সেই সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, এই অনুরোধ রাখছি।
আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানব। তবে শেষ করার আগে যে কথাটি প্রতিদিন বলি সেটা এখনও বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি। গত 4 সেপ্টেম্বর থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের একটি সমীক্ষা এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগস শুরু করেছে। এ পর্যন্ত বহু মানুষ তাতে সাড়া দিয়েছেন। নভেম্বর মাস পর্যন্ত চলবে সমীক্ষা। 1 জানুয়ারি 2025 সমীক্ষার ফল ঘোষিত হবে। আপনি যদি এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সমীক্ষায় আপনি আপনার তালিকা না পাঠিয়ে থাকেন, তবে এখনই পাঠিয়ে দিন, দেরি করবেন না। সহজ নিয়ম কি না, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন এবং পাঠিয়ে দিন আমাদের। মনে রাখবেন যে 5টি নামই পাঠাতে হবে, 1টি 2টি 3টি কিংবা 4টি নয়। এছাড়া আমাদের ইমেল আইডি calcatadialogsmanoj@gmail.com এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই সঙ্গে আগেই যেটা বলেছি, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের বেল আইকন টিপে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।